আজ সবার নজর ছিল মহুয়া মৈত্র ইডির দপ্তরে হাজিরা দেন কিনা, কারণ লোকসভা ভোটে যেদিন মহুয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রধানমন্ত্রীর ফোন এসেছিল তার সেই দিনকেই আবার ইডির ডাক মহুয়া মৈত্রকে। নজর আজ সেই দিকে যে কৃষ্ণনগরের নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় মহুয়া মৈত্র কি আজ ইডি দপ্তরে যাবেন? আপাতত যা জানা যাচ্ছে সূত্রের খবর, দিল্লির দপ্তরে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র, প্রচারে ব্যস্ত তাই যেতে পারবেন না বলে জানাচ্ছেন আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে। সুপ্রিয়, মহুয়া মৈত্র তাহলে শেষ পর্যন্ত সব জল্পনা মিটিয়ে ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন না? দেখো, গতকালই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তাকে হাজিরার জন্য তলব করা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল বা নোটিশ পাঠানো হয়, এবং তাতে কিন্তু আজকে দিল্লিতে ইডির যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে তাকে হাজিরার কথা বলা হয়েছিল। কিন্তু আমরা কিছু সময় আগেও যেটা দেখলাম যে তিনি কিন্তু এখনও কৃষ্ণনগরেই রয়েছেন এবং তিনি তার নির্বাচনী প্রচারের কাজে বেরোচ্ছেন। অর্থাৎ সেই জায়গা থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে আজকে ইডির যে তলব সেই তলবে কিন্তু তিনি হাজিরা দিচ্ছেন না বলা যেতে পারে এখনও পর্যন্ত। তবে মহুয়া মৈত্র তিনি আজকে যে হাজিরা দেবেন না বা আদৌ দিলে কবে দিতে চাইবেন, কারণ এর আগে তাকে কিন্তু এই মামলাতে, অর্থাৎ এই যে সংসদে ঘুষ নিয়ে যে প্রশ্ন করার যে মামলা বা যে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সিবিআইও তদন্ত শুরু করেছে, এই ফেমা মামলাতে তাকে কিন্তু আগেও তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, সেই সময় তিনি সময় চেয়েছিলেন। তবে এবার যে তাকে ডেকে পাঠানো হলো হাজিরার জন্য, আজকে যে নির্ধারিত সময় ছিল সেই সময় তিনি যদি হাজিরা না দেন সেক্ষেত্রে তিনি কি কারণ দেখাচ্ছেন বা তিনি কি নির্বাচনী কাজে ব্যস্ত থাকার জন্য সময় চাইছেন, এ ধরনের কোনো অফিসিয়াল কমিউনিকেশন হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি বা মহুয়া মৈত্র তিনিও কিন্তু কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এখনও পর্যন্ত তার যা গতিবিধি, কারণ তার উপস্থিতি এখনও পর্যন্ত কৃষ্ণনগর শহরেই রয়েছেন এবং তিনি নির্বাচনী প্রচারের কাজে বেরিয়েছেন, এবং সেই জায়গা থেকে যেটা বলা যেতে পারে যে তিনি আজকে হাজিরা দেবেন না। সুপ্রিয়, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকো। আর দেব, দল যখন বাড়ে তখন তো নিশ্চয়ই কর্মীদের আশা আকাঙ্ক্ষাও বাড়ে, তা থেকেই ক্ষোভ বিক্ষোভও তৈরি হয়। এর মধ্যে অস্বাভাবিক কিছুই দেখছেন না দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবারে কেন এখনো প্রার্থী ঘোষণা করা হলো না? বিজেপি নেতার দাবি বহিরাগত নয়, লড়বেন বাংলার প্রার্থী। প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ করে বিজেপি অফিসে সুকান্ত বাবুর ছবি, শুভেন্দু বাবুর ছবি ফেলে কর্মীরা বিক্ষোভ দেখালেন। এই সংস্কৃতি কংগ্রেসে দেখা গিয়েছিল। কিন্তু পার্টি যখন বড় হয়, সবচেয়ে বড় কথা পার্টি যখন জেতার সম্ভাবনা বাড়ে তখনই গন্ডগোল শুরু হয়। বিজেপির ক্যান্ডিডেট হতে চাইতো না, তো জেতার চান্স ছিল না, তো গন্ডগোল কী করতে আসবে? কার খেয়ে দিয়ে কাজ নেই, যে আসবে তো তুই দাঁড়িয়ে যা বলা হতো, দাঁড়াতেই রাজি নাই কেউ, কে হারতে যা। আজ বিজেপি জিতছে বলে বিজেপিতে ক্যান্ডিডেট হয় যেন 10 জন 15 জন একটা সিটে অ্যাপ্লিকেশন করেছে, চয়ন করছে পার্টি। আর কোন পার্টিতে রাজনীতি এটা হয় না? মানুষের আকাঙ্ক্ষা বাড়তে থাকে রাজনীতিতে, না হলেই গন্ডগোল হয়। সব পার্টিতে হয়। আজ বিজেপি বড় হয়েছে, জেতার সম্ভাবনা বেড়েছে, তাই এ ধরনের সমস্যা বাড়ছে। তো কর্মীদের বুঝিয়ে কাজ করানোর দায়িত্ব আমাদের নেতৃত্বের, সেটা ওনারা করবেন। আপনার কি ভয় পাচ্ছেন অভিষেককে? সিদ্ধান্ত নিতে পারছেন না ওর বিরুদ্ধে কে দাঁড়াবেন? দেখুন, বাংলায় আমরা তাড়াবো না টিএমসিকে, পশ্চিমবাংলার মানুষই তাড়াবে, তারাই নিয়ে আসছে। আর ক্যান্ডিডেট কোথায় হবে, কীভাবে হবে, সর্বভারতীয় পার্টি হিসেবে তার একটা চিন্তাভাবনা থাকে। আমরা তো গুজরাটের লোক নিয়ে দাঁড় করাতে পারবো না এখানে, কারণ গুজরাটে প্রচুর প্রার্থী আছে আমাদের যারা জিততে পারেন, এখানেও জিতবেন তারা। আমরা বিহার থেকে প্রার্থী আনবো না, তো এখানকার লোককে নেতা করবো, তারাই মানুষের সেবা করবে। সেই জন্য নামও অনেক আছে, পরিস্থিতি অনুযায়ী কে ঠিক হবে সেই চিন্তাভাবনা চলছে। ডায়মন্ড হারবার ভোট শেষ পেজে আছে। আমার তো 4 দিন আগে ঘোষণা হলো, আমার তো আগে ভোট আছে। তো সর্বভারতীয় পার্টি খালি ডায়মন্ড হারবার চিন্তা করে না, 500টা সিটে হয়তো আমরা প্রার্থী দেবো, তো সর্বভারতীয় সমস্ত রাজ্যের আলোচনা হবে, তারপরে লিস্ট বেরোবে, সময় লাগছে। কিন্তু এটা বাংলায় যে মানুষটি বিজেপির কর্মী লড়াই করছে সে কি দেখছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল প্রার্থী দিতে পারছে না। এই গল্প সমস্ত ইলেকশনেই আসে, গত বিধানসভা গত লোকসভা তো এসেছিল, কিন্তু রেজাল্ট সবাই জানে। আর সেই জন্য ওখানকার পরিস্থিতি, যে ধরনের অত্যাচার হয়েছে বিধানসভা নির্বাচনের, বহু লোক এখনও ঘর ছাড়া আছে, ওখানকার পুলিশ, ওখানকার নেতা মিলিতভাবে অত্যাচার করে, দোকান বন্ধ আছে, বহু কর্মীরা আমাদের বাড়ি ঢুকতে পারছে না, বাড়িতে মারা গেছে, মুখে আগুন দিতে আসতে পারে না, এরকম অবস্থা। তো সেই ডায়মন্ড হারবারে ভেবে চিন্তা আমাদের দেওয়া হচ্ছে, যাতে সে বুক চেতিয়ে সামনে লড়বে, সেই কর্মী খোঁজা হচ্ছে। সেই কর্মী খোঁজা হচ্ছে। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন গুজরাট থেকে প্রার্থী আনতে হয় না আমাদের, এটা কি কীর্তি আজাদকে একটু খোঁচা দিলেন? না, আজকে যে টিএমসি বাঙালি বলে বুক ফাটিয়ে দিত, আর একটা তৃতীয় না চতুর্থ পক্ষ আছে বাংলা পক্ষ, তারা তাদের জন্য খুব খাটায়, দেখি দোকানদার দিয়ে হিন্দিভাষী ধমকিও দেয় গিয়ে, এত বড় বিপ্লবী। তো কেন বাংলায় প্রার্থী পাচ্ছেন না আপনারা? 42টা প্রার্থী পাচ্ছেন না, বিহার থেকে ঝাড়খণ্ড থেকে কোথা থেকে নিয়ে আসতে হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্য কী হবে? আর কি বলছেন, পাশে বসিয়ে রেখে তাকে কি বেইজ্জত করছেন কীর্তি আজাদকে? বাংলা পড়তে জানে, বাংলা গান বোঝে, বাংলা ভাষা জানে,
পেছনের সাইনবোর্ড পড়তে পারবে? কাকে বলছেন আপনি? দিলীপ ঘোষ বিজেপির বড় প্লেয়ার, তার এগেনস্টে তৃণমূল কংগ্রেস একজন প্রকৃত প্লেয়ারকে দাঁড় করিয়েছেন, ছক্কা মারবেন তিনি, এই কথা ভেবেছে তৃণমূল। যে লোকটা ক্রিকেট থেকে রিটায়ার্ড হয়ে গেছে, রাজনীতি থেকে রিটায়ার্ড হয়ে গেছে, সেই লোকটা দিলীপ ঘোষের সঙ্গে লড়বে? প্রশ্ন হচ্ছে যে উনি আমাদের প্রতীকে 3 বার জিতেছেন বিধানসভা লোকসভা সব, যে প্রতীক ছেড়েছেন পাবলিক ছেড়ে দিয়েছে। গতবার ধানবাদে কংগ্রেসের দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন ওনাকে। এই ধরনের রিজেক্টেড মাল বাংলা স্বীকার করবে না। তৃণমূল কংগ্রেস না হয়তো বাইরে থেকে একজন প্লেয়ার নিয়ে এসছে, আপনারা বাংলার রাজনীতিতে রানিমা নিয়ে আসলেন। রানিমা সংস্কৃতি বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে খুবই অচেনা। ভাই, রাজা রানী তো রাজনীতিতে হয়, কি আশ্রমে হয় নাকি? যে আহম্মক বোঝে না তাকে বোঝানো উচিত। সারা ভারতবর্ষে এখনও রাজা রানীর ক্রেজ আছে, সমস্ত রাজ্যেতে। পশ্চিমবাংলায় রাজা রানী ছিলই না, আগেই শেষ হয়ে গেছে। তাহলে তো তৃণমূল ঠিকই বলে যে জমিদার, বিজেপি আসলে জমিদারদের পার্টি। ওদের মতো ভিখারি তো আমরা নই। জমিদারি আছে তো জমিদারের মতো ব্যবহার করব। দিলীপ ঘোষ ছিল রাস্তায় ঘুরে বেড়াতে, যেদিন রাজনীতি এসছে রাজার মতো ব্যবহার করে, আর এটা তোকে সহ্য করতে হবে। একটা সত্যি কথা বলুন দিলীপ দা, দিলীপ ঘোষ মিথ্যা কথা বলে না, কোনোদিন দরকার হয় না। লক্ষ্মীর ভান্ডার এর কি কোনো এফেক্ট পড়বে না? লক্ষ্মীর ভান্ডারের তো ওই যে 1000 টাকা নিশ্চয়ই এফেক্ট পড়েছে। তো দান ধ্যান করলে গরিব মানুষ একটু প্রভাবিত হয়, কিন্তু এটাও যেন এখন সন্দেশখালিরও এফেক্ট পড়বে।